স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছে আমি তাসনিম অর্থী। পর্যাপ্ত সরবরাহের পরেও অস্বাভাবিক চট্টগ্রামে চালের বাজার। সবচেয়ে বেশি বেড়েছে সুগন্ধি চালের দাম। কয়েক সপ্তাহের ব্যবধানে চিনিগুড়া চালের দাম বেড়েছে বস্তা প্রতি ৪,০০০ টাকা পর্যন্ত। আর মিনিকেট চাল বস্তা প্রতি বেড়েছে ৩০০ টাকা। বেড়েছে কাটারি চালের দাম। আর দাম বৃদ্ধির কারণ হিসেবে পাইকাররা দুষছেন উত্তরবঙ্গের চাল মোকামদারদের। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চালের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের পাহাড়তলী ও চাকতাই। এখানকার গোডাউনগুলো চালে পরিপূর্ণ। তবুও নানা অজুহাতে বাড়ছে চালের দাম। সবচেয়ে বেশি বেড়েছে সুগন্ধি চালের দাম। চিনিগুড়া চালের দাম কয়েক সপ্তাহের ব্যবধানে বেড়েছে বস্তা প্রতি ৪,০০০ টাকা। এক বস্তা চিনিগুড়া পাইকারিতে বিক্রি হচ্ছে ১০,০০০ টাকা পর্যন্ত। কাটারি সহ সরু চালের দামও লাগামহীন। চাউল কিনা বড় দায় হয়ে গেছে, টাকা আনছি একরকম, চাউলের রেট দেখছি আরো রকম। কিভাবে খাবো আমরা, কিভাবে বাঁচবো? এইভাবে তো বাঁচতে পারতেছি না। চালের দাম এখন আসলে মুকামে এসে বলে এক কথা, বাসা তেমনি এসে টাকা একভাবে, এখানে হয়ে যায় আর একভাবে। তবে চাল পাইকাররা দুষছেন উত্তরবঙ্গের চাল মোকামদারদের। হঠাৎ করে গত এক মাস আগ থেকে আমাদের চিনিগুড়া চাউলের দামটা অস্বাভাবিক হারে বাড়ি গেছে, যেটা অকল্পনীয়, যেটা আমাদের ব্যবসার বয়সে আমরা দেখিনি। দ্রুত চালের দাম কমাতে প্রশাসনের তদারকি চান ভোক্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, যেমনটি আগেই জানিয়েছি, পর্যাপ্ত সরবরাহের পরেও অস্বাভাবিক চট্টগ্রামের চালের বাজার। দাম বৃদ্ধির কারণ হিসেবে চট্টগ্রামের পাইকাররা উত্তরবঙ্গের চাল মোকামদারদের দুষছেন। তবে উত্তরবঙ্গে খবর নিয়ে কিন্তু জানা গেছে সেখানে চালের দাম অপরিবর্তিত। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। তার কাছ থেকে জানবো বিস্তারিত। জয়, একটু জানাবেন যে আপনি তো আছেন চালের বাজারে, চালের দাম কেজি প্রতি কত টাকা বৃদ্ধি পেয়েছে এবং দাম বৃদ্ধির আসল কারণ কি? আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি চালের কোনো কমতি আমরা দেখছি না, যেহেতু পাইকারি বাজারে যেমনটা চাল ভর্তি গোডাউনগুলো দেখা গেছে, তেমনিভাবে খুচরা বাজারেও সরবরাহের কোনো কমতি আমরা দেখছি না। বস্তাপ্রতি চাল বেড়ে গেছে। সুগন্ধি চালের ক্ষেত্রে ৪,০০০ টাকা পর্যন্ত পাইকারিতে বেড়েছে, আর খুচরা বাজারে এসে সেই চালের দাম আরও বেশি বেড়েছে। তো বলা যায় কিন্তু আসলে সুগন্ধি চাল বলতে চাই, চিনিগুড়া চালের দাম সবচেয়ে বেশি বেড়েছে। এখন আমরা দেখছি ২০০ টাকা কেজিতে তারা বিক্রি করছে সুগন্ধি চাল। একই সাথে প্যাকেজ যে সুগন্ধি চাল রয়েছে ২২০ টাকা কেজিতে তারা বিক্রি করছে। সব মিলিয়ে বলা যায় এখানে সরু চালের দামটাই সবচেয়ে বেশি বেড়েছে। তবে মোটা সেদ্ধ চালের দাম কিছুটা কম আছে, যা আগে যা ছিল তো একইভাবে তারা বিক্রি করছে। তো এর আগেও অনেক বেড়েছে। তো অন্যান্য যে সুগন্ধি চাল ছাড়া অন্যান্য সরু চাল বস্তাপ্রতি ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা বাজারে এসে আরও বেশি দামে তারা বিক্রি করছে। তো তার কারণে যারা ক্রেতা তারা কিন্তু হতাশের কথা বলছেন। চালের দামটা সবচেয়ে কম হওয়া দরকার। যেখান থেকে সুগন্ধি চাল দেশে উৎপাদিত হচ্ছে, এই দেশে উৎপাদিত চাল কিন্তু বিদেশের বাজারও দখল করছে। তো সেখানে যেখানে রপ্তানি হচ্ছে চাল, সেখানে আবার দেশের মধ্যে এই সুগন্ধি চালের দামটা এত বাড়ার কোনো যুক্তি দেখতে পাচ্ছে না। সাধারণ ভোক্তারা বলছেন যে এই সুগন্ধি চালের দামটা কম হওয়া দরকার, সাধারণ মানুষের নাগালের মধ্যে আসুক সুগন্ধি চাল, সেই আশা কিন্তু তারা করছেন। তার কারণে প্রশাসনের যে বাজার মনিটরিং করা দরকার রয়েছে নিয়মিত, সেই বাজার মনিটরিং না থাকাকে তারা দুষছেন। তারা বলছেন বাজার মনিটরিং নিয়মিত না থাকার কারণে কিন্তু চালের দামটা হু হু করে বাড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বাজারে চালের কোনো কমতি আমরা দেখছি না, চাল ভর্তি বাজার রয়েছে। এমনকি গোডাউনগুলোতে আমরা দেখেছি চালের সরবরাহ অনেক বেড়েছে। যেহেতু উত্তরবঙ্গের উপরেও অনেকটা নির্ভর করতে হয় চট্টগ্রামের বাজার, সেখান থেকে চাল আসে, আর চট্টগ্রামে পাইকারগুলো থেকে চট্টগ্রামের বিভিন্ন বাজারে এই চালগুলো যায়। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অর্থীর কাছে। ধন্যবাদ আপনাকে। নয়ন বড়ুয়া জয় জানাচ্ছিলেন চট্টগ্রামের চালের বাজার থেকে। টানা ৩ মাস ১৬ দিন পর রাঙামাটি কাপ্তাই হ্রদে মৎস্যজীবীদের কর্মব্যস্ততা বেড়েছে। টানা শিকার হয়েছে মাছ শিকার। এরই মধ্যে রাঙামাটি ফিশারি ঘাটে শুরু হয়েছে মৎস্যজীবীদের কর্মব্যস্ততা। হ্রদের আহরিত মাছ বাজারজাত করতে চলছে প্যাকিং। হ্রদের আহরিত মাছ বাজারজাত করতে রাঙামাটি স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে কাপ্তাই হ্রদের মাছ বাজারজাত করা হয় ঢাকা চট্টগ্রামে। এসএসসি পরীক্ষায় খাগড়াছড়ি জেলার ২,৭৬৬ জন শিক্ষার্থী কৃতকার্য হলেও দুটি স্কুলের কোনো শিক্ষার্থী পাশ করেনি। এর মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ জন। অপর দীঘিনালা উপজেলার জারুলছড়ি হেদমান পাড়া উচ্চ বিদ্যালয়টির পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ জন। জেলার ৯টি উপজেলায় মোট পরীক্ষার্থী ছিল ৭,৭৭৮ জন। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে ১৯০ জন,
পাশের হার ৩৫.55%। এদিকে মাদ্রাসার শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৬৮ জন, পাশ করেছে ৪০০ জন, পাশের হার ৫২.08%। বর্তমান সরকারের আমলে প্রভাব বিস্তার করে কোনো ব্যবসায়িক কার্যক্রমের সুবিধা নেওয়া যাবে না, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠকের পর সাংবাদিকদের কথা বলেন তিনি। বলেন, চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানির দীর্ঘসূত্রিতা কাটাতে এখন থেকে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস সমন্বিতভাবে কাজ করবে। রতন দাসের ক্যামেরায় নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। নির্ধারিত সময় পণ্য খালাস সহ নানা সংস্থার মধ্যে সমন্বয়হীনতায় আমদানি রপ্তানিতে ব্যয় হচ্ছে অতিরিক্ত সময়, বাড়ছে খরচ। এতে পর্যাপ্ত প্রবৃদ্ধি অর্জন করতে পারছে না চট্টগ্রাম বন্দর। এমন বাস্তবতায় মঙ্গলবার দুপুরে বন্দর ভবনে চট্টগ্রাম বন্দর ও কাস্টম সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। চিহ্নিত করা হয় প্রতিবন্ধকতাগুলো, খোঁজা হয় বন্দরের গতিশীলতা বাড়ানোর পথ। এই প্রথমবারের মতো আমরা একটা জয়েন্ট পোর্ট অ্যান্ড কাস্টম যাতে কাজ করতে পারে, যে পোর্টের সমস্যা আছে, কাস্টমসের সমস্যা আছে, আমরা একসাথে বসে সমাধান করতে পারবো। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে প্রভাব বিস্তার করে কোনো ব্যবসায়িক সুবিধা নেয়ার সুযোগ নেই। সরকার ব্যবসাকে সরলীকরণে কাজ করছে বলেও জানান মন্ত্রী। পোর্ট কে চালাবে না চালাবে এটা আমাদের বিষয় না, যখন যার হাতে পোর্ট থাকবে, সেটা দেশি হোক বিদেশি হোক, তাদেরকে এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। দেশি বিদেশি বিনিয়োগের সমন্বয়ে আরো গতি ফিরবে বন্দরে, প্রত্যাশা বন্দর সংশ্লিষ্টদেরও। আজকে আমরা আনএনিমাসলি একটা ডিসিশন হয়েছে যে চিটাগং পোর্ট এবং কাস্টমসে যেসব সমস্যা আছে সেগুলি সবাই মিলে বসে আমরা সমাধান করব। আমাদের আলোচনা, আমাদের কথাবার্তার ডিসকাশন যদি আমলে না হয়, প্রতিদিনের সমস্যা প্রতিদিন সমাধান হবে। বন্দরের কার্যক্রমে গতি আনতে এনবিআর ও চট্টগ্রাম বন্দর কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি করে দেন মন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রামের লালদিঘি মাঠে আয়োজিত বন বিভাগের 15 দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বৃক্ষরোপণের সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ, এমন স্লোগানে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা সহ অন্যরা বক্তব্য রাখেন। বৃক্ষমেলায় 30টির বেশি নার্সারিতে হাজার হাজার ফলজ বনজ চারা কিনতে এবং দেখতে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির শিক্ষার্থীদের মাঝে 1000 ফলজ বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এই সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ফলজ বনজ এবং ঔষধি গাছের চারা পেয়ে শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় নোয়াখালীতে চলছে 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। মেলা থেকে আরও জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। 3 দিন ব্যাপী চলছে মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? জি ধন্যবাদ অর্থী, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি নোয়াখালীতে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা চলছে 3 দিন ব্যাপী। আমি দেখা যায় সকাল থেকে রাত 8টা পর্যন্ত প্রতিদিন এখানে এই মেলা চলছে। এখানে মেলায় দেশীয় বিভিন্ন জিনিসপত্র এখানে সরবরাহ করা হয়েছে। আমি আপনাকে যদি বলি যে এখানে আমি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, এখানে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থাও এখানে অংশগ্রহণ করেছেন। তারা সুবর্ণচর ঐতিহ্যবাহী মহিষের দধি এবং সোয়াবিনের দুধ সহ আসলে বিভিন্ন দেশীয় তারা সরঞ্জাম এখানে সরবরাহ করেছেন, এখানে প্রদর্শনীতে করেছেন। এছাড়া বিভিন্ন দেশীয় পণ্য তারা এখানে ফলমূলের তারা এখানে সরবরাহ করেছেন। এছাড়া আমি আপনাকে একটু দেখাতে চাই যে নোয়াখালীর এই মেলায় বিভিন্ন স্তরের মানুষ আসলে মেলায় ভিড় জমছে এবং মানুষের এই ভিড়ে আসলে দেখার জন্য এই প্রদর্শনীতে মানুষ সকল শ্রেণীর ছেলে মেয়ে সহ শিক্ষার্থীরা সব ধরনের মানুষ আসলে এখানে অংশগ্রহণ। এই মেলায় এই জাতীয় একটা মেলায় অংশগ্রহণ করতে পেরে তারা আসলে খুবই খুশি। আমি অনেক দর্শনার্থীর সাথে কথা বলছি, তারা আমাকে জানিয়েছেন যে তারা এই জাতীয় মেলায় তারা অংশগ্রহণ করতে পেরে
তারা খুবই খুশি এই মেলায় তারা অংশগ্রহণ করতে পারে, তারা খুশি এবং আগামীতে যেন এই জাতীয় মেলা করা হয় এবং যদি এই জাতীয় মেলা যদি থাকে, মাঝে মাঝে মেলা হয়, তাহলে আসলে সবাই আসলে খুবই আনন্দিত হবে এবং দেশীয় ফলমূল সম্পর্কে তারা জানতে পারবে এবং বাজারে বীজযুক্ত যে সকল ফলগুলো আছে এখানে কিন্তু দেশীয় সকল ফলমূলের এখানে প্রদর্শনী আরো বেশি উৎসাহী হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আকবর হোসেন সোহাগ জানাচ্ছিলেন নোয়াখালী থেকে। খাগড়াছড়ির দীঘিনালার খরস্রোতা মাইনী নদীর ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি বসত ভিটা হারিয়ে সর্বশান্ত হচ্ছেন কৃষক। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ জহুরুল আলম। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার যে মাইনী নদী রয়েছে, এবারের যে পাহাড়ি ঢল ভারী বর্ষণ হয়েছিল গত 7 জুলাই থেকে, এখানে ভারী বর্ষণে পানি নেমে যাওয়ার পর এখানে ব্যাপক আকারে মাইনী নদীর ভাঙন দেখা দিয়েছে। একটু যদি দেখাতে চাই, এখানে ফসলি জমি যে হারে ভাঙছে, কৃষকরা একেবারেই সর্বশান্ত। মাইনী নদীর পানি যখন পাহাড়ি ঢলে নিচে নেমে যাচ্ছে তখনই এখানে ভাঙনটা ব্যাপক আকারে দেখা দিয়েছে। এখানে একজন কৃষক রয়েছে যিনি তার জমি হারিয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ মীর। এখানে মাইনী নদীর ভাঙনে আপনাদের কি ক্ষতি হচ্ছে? আমাদের যে ফসলি জমিটা ছিল যে ভাঙ্গে চুরা যাইতেছে, দেখেন ওই দিকে পার করে যে বলক না ফালাইলে তো এগুলো আরো ভাঙ্গে বিল্ডিং হয়ে যাবে। সাদাত হোসেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে মাইনী নদীর ভাঙনে প্রায় 6 হেক্টর ফসলি জমি তাদের নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দীঘিনালা উপজেলার মাইনী নদীর ভাঙন কবলিত এলাকা থেকে ছিল আমার সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।